প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে যারা মাঠে আনার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ওসমান হাদির পরিবার। ইলিয়াস মাতপুরের রিপোর্ট। শুক্রবার দুপুরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি, জামায়াত ইসলাম এবং এনসিপির নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন ওসমান হাদির পরিবারের সদস্যরাও। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পতিত শক্তি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও না, এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করব, একে অন্যের বিরুদ্ধে হয়তো বলবো, কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা করে না দেয়, এই ব্যাপারে আমরা সকলেই ঐক্যমত পোষণ করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দলীয় ভাবনা আলাদা করলেও ফ্যাসিবাদ বিরোধী শক্তির সঙ্গে এক থাকবে বিএনপি। যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা গণতন্ত্রের উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। জাতীয় ঐক্য হিসেবে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো, এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের ৩ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির পরিবারের আহ্বানে রোববার সকল রাজনৈতিক দলের সর্বদলীয় সমাবেশের কথা রয়েছে। ওসমান হাদির পরিবার থেকেও ওনারা বলেছেন, আমরা সম্মিলিতভাবে আমরা সর্বদলীয় প্রোগ্রাম করব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে অবস্থা এখনও সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মেডিকেল বোর্ড জানিয়েছেন, হাদির নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি আছে। এদিকে হাদি গুলিবিদ্ধের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা টার্গেট কিলিং শুরু করেছে। আফজাল হোসেনের রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের পর রিকশা করে বাড়ি ফেরার পথে এভাবেই গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। এরপর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং তারপর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় জুলাই গণঅভ্যুত্থানের এই যোদ্ধাকে। বর্তমানে ওসমান হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে কোনো অপারেশনে যাওয়া হবে না। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসারত ওসমান হাদিকে দেখতে হাসপাতালে ভিড় করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং সবার আগে আমরা মনে করি এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদেরকে ঘুমপাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। স্পষ্টত বলে দিচ্ছি, তারা তার টিমে ঢুকেছিল, নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ। ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ নেয়ার কথা জানিয়েছে সরকার।
আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ওসমান হাদির শারীরিক অবস্থার কি খবর আছে আপনার কাছে? একই সাথে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো আপডেট তথ্য আছে কিনা আমাদেরকে জানান। উপমা, আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, তিনি নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং অবস্থার অবনতি হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখানে এই হাদির যে শারীরিক অবস্থা তার বিষয়ে আজকে ওনার যে চিকিৎসক তিনি সাংবাদিকদের একটি বার্তা দিয়েছেন যে অর্থাৎ তার ফুসফুস এবং কিডনিতে যে রক্তক্ষরণের সমস্যা ছিল সেটি কিছুটা উন্নতি হয়েছে। তবে এটি উন্নতি হলেও তার যে শারীরিক যে কন্ডিশন, ক্রিটিক্যাল যে অবস্থা, সে অবস্থার কিন্তু এখনও কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ তাকে এখানে আনার পর যে তার চিকিৎসা দেওয়ার পর তার যে শারীরিক পরিস্থিতি উন্নত হওয়ার কথা সেটি কিন্তু তেমন হয়নি। অর্থাৎ সুখকর খবর হলো ওইটুকুই যে তার কিডনি এবং ফুসফুসে যে রক্তক্ষরণ হচ্ছিল সেটির পরিমাণ কিছুটা কমে আসছে। তবে চিকিৎসকরা চেষ্টা করছেন যাতে দ্রুত তাকে সুস্থ করে তোলা যায়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এখানে চিকিৎসাধীন রয়েছেন। তাকেও তার চিকিৎসক দল চেষ্টা করছেন যে দ্রুত কিভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা যায়। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাও কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আগে ওনার অবস্থা যেরকম ছিল ঠিক সেরকমই রয়েছে। তবে তার মাঝখানে যেটি শোনা গিয়েছিল যে তাকে বিদেশে নেওয়া হতে পারে, যুক্তরাজ্যে নেওয়া হতে পারে তাকে উন্নত চিকিৎসার জন্য, সেটি কিন্তু এখন অনেকটা থেমে গেছে। অর্থাৎ তার শারীরিক যে কন্ডিশন, সেই কন্ডিশনের উপর অনেকটা নির্ভর করবে যে তাকে আসলে কি করা হবে। তবে ডাক্তাররা চেষ্টা করছেন যে তাকে যাতে চিকিৎসা দিয়ে দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি ঘটিয়ে যাতে তাকে বিদেশে নেওয়ার উপযোগী করা যায়, তাহলে সেটি চেষ্টা করে যাচ্ছেন। তবে এই যে দূরের রাস্তা, সেই রাস্তাটি যাতে পাড়ি দেওয়া যায় এবং তিনি যদি শারীরিকভাবে ক্যাপাবল হন তাহলেই কিন্তু তাকে বিদেশে নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে। আর যদি সেটি সম্ভব না হয় তাহলে কিন্তু আপনার এই এভার কেয়ার হাসপাতালেই তাকে চিকিৎসা দেওয়া হবে। তবে সর্বোপরি যেটি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির, তাদের দুজনেরই শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকের মাধ্যমে আমরা এইটুকুই জানতে পেরেছি। উপমা, এই ছিল এভার কেয়ার হাসপাতালে ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবরের সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে শাহবাগে সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ শীর্ষক সমাবেশে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। মুজিবুর রহমানের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। দুপুর 12টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ সমাবেশ শুরু করেন তারা। সমাবেশে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে ওসমান হাদির শাহাদাতের আকাঙ্ক্ষা সবার মাঝে থাকতে হবে। সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না, হইতে দেওয়া হবে না। এটাই ওসমান হাদি ভাই বারবার আমাদেরকে শিখিয়ে গেছেন। আমাদেরকে ধারণ করতে হবে এবং উনি যে শহীদ মৃত্যু, যে গ্লোরিয়াস মৃত্যুর আকাঙ্ক্ষা উনি ধারণ করেছে, এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে। এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, বাংলাদেশে আর কখনো দিল্লির দাসত্ব কায়েম হবে না। গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশ 5 আগস্টের অতীতে ফিরে যাবে না। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের 48 ঘন্টার আলটিমেটাম দেন বক্তারা। আমি এই সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি। 15 তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যা করার যারা চেষ্টা করেছে, আততায়ীদের
তাদেরকে গ্রেফতার করতে না পারে তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইন্টারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন। মজিবুর রহমান, মাই টিভি, ঢাকা। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, বৃহৎ চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওসমান হাদির উপরে হামলা করে সেই দোষ বিএনপির ঘাড়ে চাপানোর মাস্টার প্ল্যান করছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। দুপুরে নয়াপল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ মিছিলে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের আরেকটি রিপোর্ট। শুক্রবার দুপুরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলি ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হাসপাতালে যারা মব সৃষ্টি করেছে তারা হাদির সমর্থক নয়, তারা বিশেষ একটি রাজনৈতিক দলের সমর্থক। হাদির উপরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা। একটি সংগঠিত মহল সুপরিকল্পিতভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায় চাপাতে এই হামলার নকশা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই পরিকল্পিত নকশা করেছে ওই সংগঠনটি, যেটা তাদের অভ্যাস, যাদের ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, যাদের কোনোভাবেই আপনার অনুশোচনা নেই, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই মহাপরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে, এইভাবে একটা চমৎকার ষড়যন্ত্র তারা করেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সরাসরি এই সিদ্ধান্ত নেন। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন, হাদিকে গুলি করা একজনকে শনাক্ত করা হয়েছে, শিগগিরই গ্রেপ্তার করা হবে। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। দেশজুড়ে আলোচিত ওসমান হাদির হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, হামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়েছে, চলছে বিশেষ অভিযান। সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধের সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের সবার নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে। যারা নির্বাচনে অংশ নেবেন তারাও যদি অস্ত্র চান তাদেরও লাইসেন্স দেওয়া হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। রেগুলার অ্যারেস্ট ফ্যাসিস্ট অ্যারেস্টের সংখ্যা
বাড়াতে হবে। এর আগে সকালে রাজারবাগে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, হাদিকে গুলি করা একজনকে শনাক্ত করা হয়েছে, শিগগিরই গ্রেপ্তার করা হবে। আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ওসমান হাদির ওপর হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা তা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই ঘটনায় অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। বিকেলে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। যে কোনো মূল্যে নির্বাচন করার পরিস্থিতি তৈরি করতে পারলেই ষড়যন্ত্রকারীরা পিছু হটবে বলেও জানান তারেক রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে কয়েক বছর আগেই সংস্কারের 31 দফা দিয়েছিল বিএনপি, যা বাস্তবায়ন করতে পারলে ধীরে ধীরে মানুষের উন্নয়ন হবে। সামগ্রিকভাবে 31 দফার ভিতরে সাংবিধানিক বিষয় আছে, আইনগত বিষয় আছে, একই সাথে বিষয় আছে এদেশের সর্বপর্যায়ের মানুষকে কিভাবে আমরা একটু বেটার লাইফ দিতে পারি। মোটামুটিভাবে আমরা যে বিষয়গুলো আজকে আলাপ করেছি, এগুলো যদি আমরা করতে পারি, শুরু করতে পারি, এগুলো শেষ নেই, কিন্তু শুরু যদি করতে পারি, ধীরে ধীরে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। মানুষ বিএনপির কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করে মন্তব্য করে তারেক রহমান বলেন, হাদির উপর হামলার ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। আজকে আপনাদের সামনে আমরা যেই তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে নির্বাচন করার পরিস্থিতি তৈরি করতে পারলেই ষড়যন্ত্রকারীরা পিছু হটবে। নিজের জন্য নয়, দেশ ও জাতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচনের যখন বিষয় আসবে, আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে, এবং নির্বাচন শেষে যখন আপনি জনগণের রায় ইনশাল্লাহ পাবেন, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের মানুষের পাশে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। আসেন আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করি জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হই, জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপির সহনশীলতার রাজনীতির বিপরীতে মবক্রেসির রাজনীতি দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ করার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আর ডক্টর ইউনূসের সময়ে সন্ত্রাসীদের উত্থান নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হাদির বিষয়ে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে বার্তা দিচ্ছে, যা নিয়ে সন্দেহ তৈরি হয়। কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী এসব ঘটনা হচ্ছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিজভী। সন্ত্রাসীদের রাজত্ব করার আমল নেই, বিশ্বজিৎকে দৌড়িয়ে দাবড়িয়ে গুলি করে হরতালকে ভঙ্গ করার সেই দৃষ্টান্ত থাকার কথা নয়। এটার জন্যই তো নিরবচ্ছিন্ন আন্দোলন প্রায় 15.5 বছর 16 বছর ধরে আমরা করেছি। একটি শান্তিময় সমাজ নির্বিঘ্নে নিজের সন্তান স্কুলে যাবে, স্কুল থেকে নিরাপদে নিজ গৃহে প্রত্যাবর্তন করবে, এই নিয়েই তো, এটাই তো ছিল মানুষের স্বপ্ন। একটি সহনশীল বাংলাদেশ গড়ার জন্য দ্বিমত পোষণ করেও অপরের মতের প্রতি সম্মান জানানোর জন্য যে রাজনৈতিক সংস্কৃতি তারেক রহমান সাহেবের নেতৃত্বে 17 বছর পর আমরা আবার নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেটাকে মাথায় রেখে ধারণ করে যে রাজনীতি আমরা চালাচ্ছি, তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি।
ওসমান হাদির উপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা টেনে তুলে ফেলা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। দু একটা বিচ্ছিন্ন ঘটনায় বলা যাবে না যে নিশ্চিত তারা পারছে না। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় 12 তলা একটি ভবনের নিচতলায় লাগা আগুন 12 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট সকাল 5টা 37 মিনিটে আগুন লাগার খবর পেয়ে 5টা 45 মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। কেরানীগঞ্জ সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 15টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবন থেকে 42 জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে দুপুরে আরও 5টি ইউনিট অগ্নি নির্বাপন কাজে যুক্ত হয়। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হয়েছে। উপকূলীয় অঞ্চলকে বনায়ন ও কৃষির জন্য সংরক্ষণের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উপকূলীয় এলাকার সমস্যাগুলো দ্রুত জটিল হয়ে উঠছে এবং এসব সংকট মোকাবিলায় স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে। রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘর মিলনায়তনে দুদিনব্যাপী জাতীয় উপকূল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোস্টাল জোন রেগুলেশন করে ফেলা, আর সবচাইতে জরুরি কাজ হচ্ছে কোস্টাল জোন ম্যানেজমেন্টের জন্য বিশেষ করে জলবায়ুর প্রভাবে একটা আলাদা ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা।